ফুড এসআই এবং কেপির এসআই সার্জন যারা পরীক্ষা দেবেন তাদের জন্য যে অঙ্কগুলো করাচ্ছিলাম আজকে তার পার্ট 2। এই অঙ্কটা দেখুন প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে, প্রত্যেকটা অঙ্ক দেখবেন ভীষণ পরীক্ষায় আসা অঙ্ক, রেগুলার বেসিসে পরীক্ষায় আসে। এগুলো রপ্ত করতে পারলেই হয়ে যায়। বিশাল যে এরিয়া কভার করতে তা নয়, চাকরির পরীক্ষার এরিয়া আনলিমিটেড ঠিক কথাই, কিন্তু তাহলেও কোথাও যেন একটা লিমিটেশন মোটামুটি আছে, খুব বেশি দূর যাওয়া লাগে না। 18টা দ্রব্যের ক্রয় মূল্য 12টা দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান হলে লাভের হার কত? যেমন ভাবে অঙ্ক দেওয়া আছে তেমন ভাবে পড়বেন না, আমি প্রত্যেককে শেখাই এটাকে একটু উল্টো ভাবে পড়তে শিখুন। মানে কি রকম, এই যে 18টা দ্রব্যের ক্রয় মূল্য 12টা দ্রব্যের বিক্রয় মূল্যের সঙ্গে সমান। আপনি ভাবুন যে 12টা দ্রব্য বিক্রি করে যে পয়সা পাই সেই পয়সা নিয়ে মহাজনের কাছে গেলে 18টা দ্রব্য কিনে আনতে পারি। কেমন বললাম? 12টা দ্রব্য বিক্রি করে যে পয়সা পাই সেই পয়সা নিয়ে মহাজনের কাছে গেলে 18টা কিনে আনতে পারি, মানে 6টা আমার লাভ। 12টায় 6টা লাভ মানে 50% লাভ। হয়ে গেল অঙ্ক। ভাবতে হবে শুধু আপনাকে একটু উল্টো। কি রকম, যে 18টা দ্রব্যর যা ক্রয় মূল্য, মানে আপনি 18টা দ্রব্য মনে করুন 100 টাকায় কিনে এনেছেন, 12টা দ্রব্য বিক্রি করেই 100টা পেয়ে গেছেন, তার মানে 12টা দ্রব্যের যা বিক্রয় মূল্য 100 টাকা, সেটাই কিন্তু 18টা দ্রব্যের ক্রয় মূল্য। তার মানে জিনিসটা কি হলো, 18টা দ্রব্য আপনি 18টা মনে করুন চুলের ক্লিপ কিনে আনলেন, একটা প্যাকেটে 100 টাকা নিল। আপনি বাড়িতে এসে নিজের গ্রামে মেলায় বিক্রি করছেন, 12টার প্যাকেট বানিয়েছেন, 12টার দাম রেখেছেন 100 টাকা। তার মানে কি হলো, 12টা দ্রব্য বিক্রি করে যে পয়সা পাচ্ছিলেন 100 টাকা, সেইটা নিয়ে আপনি আবার নিজে কিনতে গেলেন, মহাজনের কাছে 18টা কিনে আনলেন। তার মানে প্রতি 12টা বিক্রির পয়সায় 6টা করে আপনার প্রফিট এক্সট্রা থেকে যাচ্ছে চুলের ক্লিপ। নেক্সট, মোটামুটি এই অঙ্কটা 99 জনের ভুল হয়, 99টা ছেলে মেয়ের ভুল হয়, মোটামুটি হয় এক প্রকার। কোথায় ভুল হয়? একটা মূলধন 10 বছরে দ্বিগুণ হয় 4, তাহলে 4 বছরে কত গুণ হবে? এই 4 বছরে কত গুণ হবে এটা মাথাতেই থাকে না চাকরি পরীক্ষার হলে। ও ভেবে নেয় যে 10 বছরে দ্বিগুণ হয়, তাহলে 4 গুণ হতে কত বছর লাগবে? 20 বছর উত্তর করে। যে দ্বিগুণ হতে 10 বছর, তাহলে 4 গুণ হতে 20 বছর, সেটাও ভুল। সব দিক থেকে ভুল হয় এটা। তাহলে আপনার কি ভাবতে হবে, খুব কঠিন অঙ্ক কিন্তু। সেটা হচ্ছে একটা মূলধন 10 বছরে দ্বিগুণ হয়, যখন এরকম শব্দ পাবেন তার মানে 100 টাকাটা দ্বিগুণ হওয়া মানে 200 টাকা হয়ে যাবে। তাহলে 100 টাকার সুদ কত হবে আর 100 টাকা সুদ হবে? 100 টাকা যদি 200 হয়ে যায় তাহলে নিশ্চয়ই 100 টাকা তার মধ্যে সুদ। সেটার জন্য ক বছর লেগেছে? 10 বছর লেগেছে। তার মানে 10 বছরে 100 টাকা সুদ হয়, এটা আপনি পেয়ে গেলেন এই প্রথম লাইন থেকে। 10 বছরে যদি 100 টাকা সুদ হয় তাহলে প্রতি এক বছরে 10 টাকা করে সুদ হবে, এটা তো আপনি কনফার্ম যে এক বছরে 10 টাকা, 10 বছরে 100 টাকা। এই লজিকটাই আপনার লাগবে, এই সেন্টেন্সটাই আপনার লাগবে। কোথায় লাগবে এবার এইখানে ভাবুন। তাহলে 4 বছরে কত গুণ হবে? 4 বছরে কত গুণ হবে? এক বছরে যদি 10 টাকা হয় তাহলে 4 বছরে নিশ্চয়ই 40 টাকা হবে। এটা আমরা বুঝে গেলাম এই লজিক অনুযায়ী যে 4 বছরে 40 টাকা হবে। 40 টাকা তো হবে, কিন্তু সে কত গুণ? এটাই আমাদের সমস্যাটা করে। কিরকম সমস্যা করে ভাবতে হবে। কিভাবে? আমাদেরকে ভাবতে হবে যে 100 টাকাটা যখন 200 টাকা হয় তখন আমরা দ্বিগুণ বলি। কোথা থেকে বার করি? এই 200কে 100 দিয়ে ভাগ করি, দিয়ে বলি দ্বিগুণ হয়েছে। ওই যে 2 পাই ভাগফল, ওটাই দ্বিগুণ। 100 টাকাটা 200 টাকা হলে তবে আমরা বলি দ্বিগুণ। ক্লিয়ার হয়েছে? তাহলে 100 টাকাটা যদি 4 বছরে 40 টাকা বাড়ে, মানে 140 টাকা হয়ে যায়, তাহলে কত গুণ হয়েছে? তাহলে 100 টাকাটা যদি 140 টাকা হয়ে যায় তাহলে 140/100, তার মানে 14/10, তার মানে 7/5। এইটা হচ্ছে 7/5 গুণ। এটি সবাই বোঝে না, এই জায়গাটাই ভুল করে সবাই। উত্তর কি? উত্তর নান অফ দিস। নেক্সট, একটা বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? প্রচণ্ড পরিমাণে পরীক্ষায় আসে, কিন্তু এই অঙ্কটার হাইলাইটেড লাইন হচ্ছে এইটা জায়গাটা। কত গুণ বৃদ্ধি পাবে, কত গুণ হবে এটা আলাদা অঙ্ক, আর কত গুণ বৃদ্ধি পাবে এটা আলাদা অঙ্ক, উত্তর আলাদা। মুশকিল হয়ে যায় ওইখানটায়। একটা বর্গক্ষেত্রের বাহু দ্বিগুণ করা হলো, আপনি নিজে জামশন করুন, কোনো অসুবিধে নেই। এইটা XYZ ধরতে যাবে না। মনে করুন এটা একটা বর্গক্ষেত্র ছিল যার বাহু ছিল 2, 2, তাহলে ক্ষেত্রফল নিশ্চয়ই 4। আবার কি হয়েছে? বাহুটাকে দ্বিগুণ করা হয়েছে, তার মানে আমি 4 নিয়েছি বাহু এবার, মানে 4, 4, তাহলে ক্ষেত্রফল কত? 4, 4, 16। কি পরিবর্তন হয়েছে? আগের ক্ষেত্রফল 4 ছিল, এখন 16 হয়েছে। ক গুণ হয়েছে? 4 গুণ। দেখুন এটা 4 গুণ হয়েছে, এটা মাথায় রাখতে হবে। 4 গুণ হয়েছে, কিন্তু আমার কোশ্চেন কি ছিল? কত গুণ বৃদ্ধি পাবে? তাহলে কত গুণ হবে যদি বলতো তাহলে উত্তর করতাম কোনটা? 4 গুণ। কিন্তু যেহেতু বলেছে কত গুণ বৃদ্ধি পাবে, আমার এটা কিন্তু ক্রস। মনের ভুলে এটা ভাবা যাবে না। তাহলে কি ভাবতে হবে? বৃদ্ধি পাবে কতটা? বৃদ্ধি পাবে কিন্তু এই দেখুন 4 ছিল 16 হয়েছে, মানে কত বেড়েছে? 12 বেড়েছে। তা 4-এ 12 যদি বৃদ্ধি পায় তার মানে 3 গুণ কি হয়েছে? 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এটা আপনাকে মাথায় রাখতে হবে দুটি জিনিস। হাতের লেখাটা ডাক্তারবাবুর মতো, আগের জন্মে আমি MBBS পাস করেছিলাম, মতো হাতের লেখা এরকম হয়ে যাচ্ছে, কিছু মনে করবেন না, ঠিক আছে? তাহলে আমাদের কি দাঁড়ালো?
দাঁড়ালো যে একটা বর্গক্ষেত্রের বাহু যদি দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল কত গুণ হয়, ক্ষেত্রফল 4 গুণ হয়, কিন্তু ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পায়, সেটা হচ্ছে 3 গুণ বৃদ্ধি পায়। এটা মাথায় রাখবেন। নেক্সট, একটা সামন্তরিকের দুটি কর্ণ যে 4টি কোণ উৎপন্ন করে, খেয়াল করবেন সামন্তরিকের দুটি কর্ণ যখন বলবে এবং সে যখন 4টি কোণ উৎপন্ন করবে, তাহলে সামন্তরিক মনে করুন এইটা আমাদের সামন্তরিক, তার দুটি কর্ণ মানে দুটি কান। এই যে সামন্তরিকের দুটি কর্ণ যদি 4টি কোণ উৎপন্ন করে তাহলে সেটা কোনটা, 1টা 2টো 3টে 4টে, এই 4। কিন্তু সামন্তরিকের কর্ণ যখন 8টা কোণ উৎপন্ন করে তখন কিন্তু এইগুলো নিতে হবে, এইগুলো সব সাইডের গুলো। এটা কিন্তু 8টা কোণ, কিন্তু 4টে কোণ বললে এই জায়গাটা। ওই জন্য আমি হাইলাইট করেছি দুটি কর্ণ, সামন্তরিকে তো কর্ণ দুটিই হয়, 4টি কোণ উৎপন্ন করে তখন মাঝখানটা। সেই 4টি কোণ উৎপন্ন করে, তার 3টি কোণের সমষ্টি 300 ডিগ্রি হলে কোণগুলো কি হবে, 3টে কোণের সমষ্টি মানে আপনি যে কোনো 3টে কোণ নিন, এইটা নেবেন, এইটা নেবেন, যে কোনো 3টে নিন, 3টের হচ্ছে সমষ্টি 300 ডিগ্রি। কিন্তু আমরা কি জানি, একটা সামন্তরিকের এই 4টে কোণ, এই 4টে কোণ মানে কত, 4টে কোণ মানে 360 ডিগ্রি। তাহলে তার থেকে 300 ডিগ্রি যদি আমরা বাদ দিই তাহলে থাকে কত, 300 ডিগ্রি বাদ দিলে একটা কোণ থাকে 60 ডিগ্রি, মানে চতুর্থ কোণটা 60 ডিগ্রি। এবার যেই আমরা একটা কোণ 60 ডিগ্রি পেয়ে গেলাম, আপনার দেখে কি মনে হচ্ছে এই সামন্তরিকের কোন কোণটা 60 ডিগ্রি হতে পারে, এই ওপর নিচে নাকি এই দুটো? কিন্তু এটা তো ঠিক, বাঁ দিক আর ডান দিকে একই হবে, এইটা আর এইটা একই হবে। তাহলে 60 ডিগ্রি দেখে আমার তো ছোট, এই দিকটা ছোট মনে হচ্ছে, তাহলে আমি এটা লিখলাম 60, সিমিলারলি এটাও হয়ে গেল 60। তাহলে 60 যদি আমার 120 চলে যায় তাহলে বাকি আর কত থাকলো, বাকি থাকলো 240। সেই 240 কোথায় যাবে, 120 ওপরটা, 120 নিচেরটা। তাহলে 120 240, আর দিকে 60 120 মানে 360 আমার কমপ্লিট হয়ে গেল। এইবার আমি সিরিজটা খুঁজবো যে এই সিরিজটা কোথায় আছে। সিরিজ আপনি কোনখান থেকে পেতে পারেন, 120 60 120 60 এরকম বলতে হবে, তা না হলে 60 120 60 120। আপনি দুটো 60 দুটো 120 বলতে পারবেন না, এরকম দেখুন থাকতে পারে 60 120 70 110, এ তো বাদ। ফের আবার 100 100 100, আবার 60 360 সবাই মিলে এটাও বাদ, 50 130 50 130 এটাও বাদ, তাই না? তাহলে উত্তর কোনটা, 60 120 60 120। কোথাও আপনি এমনও অপশানে পেতে পারেন 60 60 120 120, মনের ভুলেও সেটা কিন্তু করবেন না, কারণ এর একটা সিরিজ আছে, এর একটা ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ আপনাকে সাজাতে হবে। তার জন্য কি হবে, 60 120 60 120, যদি 120 দিয়ে শুরু করেন একরকম, 60 দিয়ে শুরু করলে আর একরকম, যেটা আপনি অপশানে পাবেন সেটাই হবে আপনার উত্তর। নেক্সট, একটা ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 96 বর্গ সেন্টিমিটার, তাহলে তার আয়তন কত হবে? খুব ইন্টারেস্টিং কোশ্চেন। প্রথমেই ভেবে নিই একটা ঘনক আমাদের আগে আঁকতে হবে। ঘনক মানে কি, ঘনক মানে হচ্ছে একটা লুডোর গুটি। বর্গক্ষেত্র থেকে যখন 3D তৈরি করি আমরা, একটা বর্গক্ষেত্র তো 2D, তাকে যখন 3D করব তখন সে ঘনক হবে। বা একটা আয়তক্ষেত্রকে যখন 3D বানাবো সে আয়ত ঘন বা সমকোণী চৌপল হবে। যেমন ইট হচ্ছে আয়ত ঘন বা সমকোণী চৌপল। আর এই যে লুডোর গুটিটা আমাদের ভালো নজরে আসে, কেননা খেলেছি তো অনেক, তো এইটা আমরা ঘনক হিসেবে চিহ্নিত করলে সহজে বুঝতে পারি। এই যে ঘনক, এই ঘনকটার কিন্তু সবকটা সমান, মানে এটা একটা বর্গক্ষেত্র সেম একই রকমভাবে এই সাইডে প্রত্যেকটা তল কিন্তু একই, প্রত্যেকটা তল, মানে একটা ঘনকের বা লুডোর গুটির 6টা তল আছে। বুঝবো কি করে, ওই যে পুর থেকে ছক্কা পর্যন্ত 6টা তল, এটাও বোঝার একটা রাস্তা। তাহলে 6টা তল রয়েছে, এবার প্রত্যেকটা তল তো একই সাইজ, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? প্রথম কথা, যে কোনো একটা তল, যদি আমরা একটা তলের একটা বাহুকে এ বলি তাহলে সেই ক্ষেত্রফল কত, এ স্কোয়ার, কারণ বাহু ইন্টু বাহু, এ ইন্টু এ স্কোয়ার হয়ে গেল। এরকম তল কটা আছে, এরকম তল 6টা আছে, সেই জন্য 6 বার এ স্কোয়ার যোগ করতে পারি, অথবা 6 এ স্কোয়ার লিখতে পারি। ওই জন্য ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কে, 6 এ স্কোয়ার। আমার হিসেবে, ওদের হিসেবে কত, এটাই হচ্ছে 96। তার মানে এ স্কোয়ার মানে কত, এ স্কোয়ার মানে 16, 6 16 96। তাহলে এ সমান কত, এ সমান হচ্ছে 4। এবার এ সমান যেই 4 পেয়ে গেলাম, তার মানে আমরা কি পেলাম, আমরা তার মানে বাহু পেলাম 4, যেটাকে এ ধরেছিলাম সেটা হচ্ছে 4। তো যেই আমরা 4 আমরা বাহু পেলাম, অমনি সব বাহুই তো 4, মানে উচ্চতা 4, প্রস্থ 4, দৈর্ঘ্য 4, সব 4, 4 ইন্টু 4 ইন্টু 4। তাহলে সেই ঘনকের আয়তনের ফর্মুলা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাই না, 3D। এবার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যেহেতু সবকটাই একই জিনিস, তার মানে আমরা দৈর্ঘ্যর কিউব বলে দিতে পারি, প্রস্থর কিউবও বলতে পারি, উচ্চতারও কিউব বলতে পারি। মোদ্দা কথা, বাহুটাকে এ ভেবেছিলাম, তাহলে আমাদের এই যে আয়তন সেটা হচ্ছে বাস্তবে এ কিউব, বাহুর ঘন, তাই না, বাহু কিউব, তার মানে হচ্ছে 4 কিউব, 4 কিউব মানে 64। তাহলে উত্তর কত ফাইনালি, উত্তর হচ্ছে 64 ঘন সেন্টিমিটার। নেক্সট,
প্রচণ্ড পরিমাণে পরীক্ষা আসে, প্রচণ্ড মানে একেবারে প্রচণ্ড পরিমাণে। যারা কয়েকবার পরীক্ষা দিয়েছেন তারা জানেন অঙ্কটা দেখে, যে কটা অঙ্ক আজকের চ্যাপ্টারটায় ছিল আমাদের সেটটায় সব কটা অঙ্কই ভীষণ ভালো। একটা মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, ওই মিশ্রণে 4 লিটার জল মিশ্রিত করা যায়, তবে দুধ ও জলের অনুপাত সমান সমান হয়। একটা মিশ্রণ কত লিটারের মিশ্রণ আমরা জানি না, কিন্তু মিল্ক আর কি আছে, একটা মিশ্রণে দুধ আর জল, তার মানে মিল্ক আর আমরা ওয়াটার লিখলাম কি অনুপাতে 3:2, এই যে অনুপাত ছিল 3:2। এবার ওই মিশ্রণে 4 লিটার জল মেশানো হয়েছে। 4 লিটার জল মানে কোথায়, এই যে 4 লিটার জল মানে এইখানে মেশানো হয়েছে, নতুন করে 4 লিটার জল মেশানো হয়েছে। দিয়ে কি হয়ে গেছে, 4 লিটার যদি জল মিশিয়েছি তাহলে দুধ আর জলের অনুপাত সমান সমান হয়ে গেছে। দুধ আর জলের অনুপাত সমান সমান হয়ে গেছে মানে 1:1 হয়ে গেছে। তাহলে আমাকে ভাবতে হবে যে এই যে 4 লিটার আমি জল মেশালাম তারপরে কিন্তু আমার সমান সমান হলো, তাহলে জল শুরুতে সমান ছিল না, তাহলে আগে ছিল কোথায়, কেমনভাবে ছিল, সেটা আমরা অপশন টেস্ট করলে সব থেকে কম সময় করতে পারবো। যদি আমরা XYZ ধরি তাহলে তো কোনো কথা নেই, একটু বড় হবে, কিন্তু সেটা না করে আমরা কি করব, এই ধরনের অঙ্কতে অপশন টেস্ট করব। মানে কি রকম, শুরুতে কেমন ছিল, এই যে তবে দুধ আর জলের পরিমাণ কত, আগে কত ছিল, মেশানোর পরে সমান সমান হয়েছে, তাহলে নিশ্চয়ই দুধ আর জল এই 3:2 অনুপাতে। আমরা দেখব যে এদের মধ্যে কে আছে 3:2 অনুপাতে, জল মেশানোর পরে আমার অনুপাতটা সমান হবে। এবার ভাবুন যদি আমরা এর সাথে 4 লিটার জল মেশাই তাহলে 6 আর 4 10 হবে, দুধ তো 12 লিটার, ম্যাচ করলো না, মানে বাদ চলে গেল। এর সাথে যদি 4 লিটার জল মেশাই তাহলে 12 হলো, এ তো 12 ছিল, এটা উত্তর হয়ে গেল। এই ধরনের অঙ্ক পেলে একদম কোনো দিকে যাবেন না, শুধুমাত্র অপশন টেস্ট করে নেবেন। তাহলে উত্তর কোনটা হলো আমাদের ফাইনালি, 12 লিটার আগে দুধ আর 8 লিটার জল ছিল। আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে খুব ভালো কথা। আমি আগামীকাল আবার পার্ট 3 নিয়ে হাজির হচ্ছি। যারা এই মুহূর্তে কলকাতা পুলিশের সার্জেন এসআই পরীক্ষা দেবেন, বা আমাদের খুব তাড়াতাড়ি হবে আশা করছি ফুড এসআইয়ের পরীক্ষা, এই পরীক্ষাগুলো যারা দেবেন লাগাতার ভিডিও দেখতে থাকুন এবং রীতিমতো বাড়িতে প্র্যাকটিস করতে থাকুন। অঙ্কগুলো যেভাবে বলছি আপনারা পারলে একটু ডিজিট চেঞ্জ করে দিয়ে নিজের অঙ্কগুলোকে রপ্ত করতে থাকুন। ফিরছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং দেখতে থাকুন আপনাদের নিজের চ্যানেল, প্রিয় চ্যানেল